নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্যের আশির দাঙ্গা এবং এনএলএফটি কমিউনিস্ট ও কংগ্রেস দ্বারা সৃষ্টি হয়েছিল। শনিবার পূর্ব ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে বাগবাসার আয়োজিত নির্বাচনী সভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ধিক্কার মানিক সরকার, ধিক্কার জিতেন্দ্র চৌধুরী। কারণ আপনারা গতকাল কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দিয়েছেন। মানুষের সামনে চেহারা দেখাতে লজ্জা হওয়া উচিত এবং এটা মানিক সরকারেরও দুর্ভাগ্য শেষ বয়সে কংগ্রেসকে ভোট দেওয়া। শনিবার পূর্ব ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। নির্বাচনী সভায় বিপ্লব কুমার দেব বলেন যে মানিক সরকার, আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে জিতেন্দ্র চৌধুরীকে আদা কেলেঙ্কারির জন্য মন্ত্রিসভা থেকে বের করেছিলেন। সে জিতেন্দ্র চৌধুরী আপনাকে শেষ বয়সে বেজ্জত করেছে। এটা মানিক সরকারের প্রতি হিংসায় দলিল নিয়েছে জিতেন্দ্র চৌধুরী। আরো বলেন, বর্তমানে কমিউনিস্টদের কাঁধের ব্যাগ থেকে বের হচ্ছে কংগ্রেসের আশিস কুমার সাহা। ত্রিপুরার মানুষ যদি জানত আপনাদের ব্যাগে আশিস কুমার সাহা আছে, বর্মন পরিবার আছে এবং রোজ ভ্যালি আছে, তাহলে কোনোদিনও ত্রিপুরার মানুষ কখনো নৃপেন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী বানাত না। ত্রিপুরার মানুষ জানত না আপনারা ব্যাগে কি নিয়ে চলছেন। বিপ্লব কুমার দেব আরো বলেন, রাজ্যের আশির দাঙ্গা এবং এনএলএফটি কমিউনিস্ট এবং কংগ্রেস দ্বারা সৃষ্টি হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কমিউনিস্টদের সমালোচনা করে বিপ্লব কুমার দেব আরো বলেন, তাদের এতটাই অহংকার যে তারা দলের বাইরে কিছু ভাবতে পারেনি। সে দাম্ভিক কমিউনিস্ট 2017 সালেও বলত আরো 100 বছর নাকি কমিউনিস্টরা ত্রিপুরায় থাকবে, কিন্তু 2018 সালে নির্বাচনে এই কমিউনিস্টদের কোমর ভেঙে দিয়েছে ত্রিপুরার মানুষ। এখন এই কমিউনিস্ট এবং কংগ্রেস এক জায়গায় আছে বলে জানান তিনি। প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নেতে মানিক সরকার কালকে ভোট দিয়েছেন। ধিক্কার মানিক সরকার, ধিক্কার জিতেন চৌধুরী। লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষের সামনে চেহারা দেখাতে। মানিক সরকার শেষ বয়সে গিয়ে হাত চিহ্নিতে ভোট দিয়েছে, এর চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু নেই মানিক বাবু আপনার জীবনে। এই কাজটা আপনার পরম বন্ধু জিতেন চৌধুরী করিয়েছে। কি জিতেন চৌধুরী আদা কেলেঙ্কারির পর আপনি সাজা স্বরূপ ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, মন্ত্রী পরিষদকে বের করেছিলেন। আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যের যে কমিউনিস্টকে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক, সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে বেইজ্জত করেছে জিতেন চৌধুরী। সাথে একটা ব্যাগ থাকতো, বিজিতাদির ব্যাগ থেকে কি বেরিয়েছে? রোজবেলি ঘোটালা। और এখন এই ইলেকশনে ব্যাগ থেকে কি বেরিয়েছে? ওখানে কংগ্রেসের হাত চিহ্নের আশিস সাহা। কি ব্যাগের মধ্যে রেখেছেন? এগুলো নিয়ে ঘুরতেন। ত্রিপুরার মানুষ যদি জানতো আপনাদের ব্যাগের মধ্যে রোজবেলি আছে, আপনাদের ব্যাগের মধ্যে আশিস শাহ আছে, আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে, তো ত্রিপুরার মানুষ কোনদিনও নৃপেন চক্রবর্তীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাতো না মানিক বাবু। নির্বাচনী সভায় এছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্যান্দন টিভি। ধর্মনগরে উত্তর জেলা বিজেপি দলের কার্যালয়ে শনিবার নতুন ভোটারদের নিয়ে এক মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক শুভঙ্কর সাহা, যুব মোর্চার রাজ্য মুখপাত্র অম্লান মুখার্জি এবং উত্তর জেলার যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তারা। এই সভায় ধর্মনগর, যুবরাজনগর এবং পানিসাগর থেকে মোট 380 জন নতুন ভোটার এই আলোচনা সভায় যোগদান করেন। রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোটকে
সামনে রেখে আজকে এই মত বিনিময় অনুষ্ঠানের পর যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান, নতুন ভোটাররা পুনরায় মোদীকে অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য প্রচণ্ড উৎসাহী। আমাদের সেকেন্ড প্রেজেন্ট ইলেকশন, সেই ইলেকশনে আমরা আমাদের পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন হবে। তো আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করি। প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনের মানে চেহারার মধ্যে একটা স্পষ্ট সাপ ছিল। সবাই মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে চায় এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা সংকল্পবদ্ধ হয়েছি, আমরা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো এবং এই আসনে আমাদের প্রার্থীকে আমরা বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে পবিত্র লোকসভায় পাঠাবো। নির্বাচনী বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকায় বিজেপি নেতারা দেশ জুড়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। 2019 সালে বিজেপি 38% ভোট পেয়েছে। 62% মানুষ তাদের বিপক্ষে ছিল। এই 62% মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে। পূর্ব আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ধর্মনগর আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার এক সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নির্বাচনী বন্ড নিয়ে সমালোচনায় মুখর হন। তিনি বলেন, 2017 সালে বিজেপি সরকার এই আইন তৈরি করেছে। 7 বছরের বেশি সময় ধরে এই আইন নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে। সর্বশেষ 2024 সালে 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলা বেআইনি। নির্বাচনী বন্ডের বেশিরভাগ টাকা গেছে বিজেপি তহবিলে। সে তহবিলের টাকায় ধর্মনগর শহরে বিজেপির জেলা অফিস নির্মাণ করা হয়েছে। দেশের প্রায় প্রতিটি জেলায় এ ধরনের জেলা অফিস নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতিকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী। নির্বাচনী বন্ডের মাধ্যমে সংগ্রহ করা টাকা বিজেপি নেতারা দেশ জুড়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে। কি রায়? যে আইন তৈরি হওয়ার সময়তে গোটা সংসদে প্রতিবাদ উঠেছিল। ভারতবর্ষের তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি প্রতিবাদ করেছিলেন। এই আইনের টাকা তোলা মানে হল বেআইনি, আর সেই টাকার সিংহভাগ গেছে বিজেপির তহবিলে। আর সেই তহবিলের টাকায় এই ধর্মনগর শহরেও বিজেপির জেলা অফিস তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট যখন রায় দিল এই টাকা বেআইনি, এই আইন বেআইনি, তাহলে কি হবে? আজকে ত্রিপুরা সরকার কি এই বিজেপির অফিস বুলডোজার দিয়ে ভাঙবে? এই টাকায় আজকে অমিত শাহরা, বিজেপি দল সারা দেশে পঙ্গবলের মতো হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে, চার্টার ফ্লাইটে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ তাদের পোস্টার ফ্ল্যাক্স গড়াগড়ি খাচ্ছে। কার টাকা? জনগণের টাকা। কেননা এই টাকা শুধু নির্বাচনী বন্ডে যে 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকার মধ্যে সীমাবদ্ধ না। জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী দেশের জনগণের চৌকিদার নয়, তিনি দেশের জনগণের টাকা লুট করে দেশের কর্পোরেটরদের হাতে তুলে দিয়ে তাদের চৌকিদারে পরিণত হয়েছে। তাই তাদেরকে তৃতীয়বারের মতো ক্ষমতায় নিয়ে আসা যায় না। এই চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের 27টি রাজনৈতিক দল একজোট হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে। জিতেন্দ্র চৌধুরী এদিন আরও বলেন, 2019 সালে বিজেপি 38% ভোট পেয়েছিল। দেশের 62% মানুষ তাদের বিপক্ষে ছিল। তখন সকলে ঐক্যবদ্ধ ছিল না। বর্তমানে 62% মানুষ ঐক্যবদ্ধ। দেশের প্রায় 450 লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে দেশপ্রেমী জোটের প্রার্থীদের লড়াই হচ্ছে। 2014-2019 সালের ন্যায় এবারও ভোট ভাগাভাগি হবে না বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। সেই 62% মানুষ আজকে ঐক্যবদ্ধ।
দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, মধ্য ভারতে, আমাদের উত্তর পূর্বাঞ্চলে সর্বত্র 543টা যে লোকসভা আসন, তার মধ্যে সাকুল্যে 70টা কেন্দ্রের মধ্যে শুধু ঐক্যবদ্ধ প্রার্থী হয়নি, বন্ধুত্বমূলক সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি প্রায় 450 আসনে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে এই দেশপ্রেমিক জোটের একমাত্র প্রার্থী। এদিনের সভায় জিতেন্দ্র চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য পবিত্র কর, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের সভা শুরুর পূর্বে ধর্মনগর শহরে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি ধর্মনগর শহরের অলিতে গলিতে পরিক্রমা করে। মিছিলে ও পথসভায় এদিন কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সান্দন টিভি। সাব্রুমে এক পাকিস্তানি যুবক আটককে কেন্দ্র করে সাব্রুম মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্রুম থানা এলাকায় পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণকারী আয়ান আলম ওরফে আল আমিন নামে এক যুবককে স্থানীয় এলাকাবাসীরা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে এলাকাবাসী সাব্রুম থানায় খবর পাঠালে পুলিশ ছুটে গিয়ে পাকিস্তানের ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর পুলিশের টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের করাচিতে। সেখান থেকে সে বাংলাদেশে তার বাবার সাথে বসবাস করছিল। সেখান থেকে সে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে কয়েক মাস কাজ করার পর পাকিস্তানে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া সম্ভব হয়নি। পরে দিল্লি পুলিশের হাতে আটক হয়ে 1 মাস জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়ে সোজা বাংলাদেশে যাওয়ার জন্য সাব্রুম সীমান্তে আসে। সেখানে শুক্রবার বিকেলে পুলিশের হাতে আটক হওয়ার পর সবকিছুই পুলিশের কাছে স্বীকার করেছে। শুক্রবার রাতে সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। শুক্রবার রাতে ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। শনিবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছে, ধৃত যুবককে পুলিশ রিমান্ডে এনে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে। তবে ত্রিপুরা রাজ্যে পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের দিনে পাকিস্তানি যুবককে আটক করায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে বিকালবেলা আয়ন আলম কইয়াছেন একটা ছেলেদের সন্দেহজনকভাবে জলেপথে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইয়া থানারে খবর দিয়েছে, থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিলা, এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপরে আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে। তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার 7 দিনের শিশুপুত্র। জানা যায়, ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়ার রাজনগর গ্রামের কোনো এক স্বামী পরিত্যক্তা মহিলা 7 দিন বয়সী শিশুকে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টা জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়। খোয়াই চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে ওই মহিলার বাড়ি থেকে শিশুপুত্রটিকে হদিশ পায়। তারপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশুপুত্রের ব্যাপারে কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি, সে কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায়। এ বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে, মহিলা এই শিশুপুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোনো একটি জায়গা থেকে এনেছে। তবে এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে মনে করছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। আমাদের খোয়াই চাইল্ড হেল্পলাইনে একটা ইনফরমেশন গিয়েছে যে তেলিয়ামুড়া রাজনগর এলাকাতে একজন মহিলা পরিবারে নিউ বেবি আগে নেই। তো
এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে। তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভিউশন করেছি যে খবরটা যে সঠিক, যে উনি আগে বিয়ে করেছিল, এখন স্বামী নেই, ওর পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে। তো সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি, কোনো কিছু লিগেলি কিচ্ছু পাইনি আমরা। তো সেক্ষেত্রে আমরা এখন বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাব CCC কাছে, সেইখানে আমরা প্রডিউস করব, তারপরে CCC কী ডিসিশন নেই দেখা যাবে। স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু জানা গেছে? শুনলাম মনু, ধলাই ডিস্ট্রিক্ট মনু থেকে 7 days চাইল্ড। তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে নাকি কোনো অন্য কোনো না, এখন ইন্টারভিউশন চলবে। তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোনো টাকা পয়সার ব্যাপার কিছু নেই, ওর পরিবারে বাচ্চা নেই, সেই ক্ষেত্রে উনি এনেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।